টানা 5 দিন সে টেলিভিশনের সামনে বসে গুড়িয়ে যাওয়া ব্যাংক, হাসপাতাল, জ্বলন্ত বাজার আর ছিন্ন ভিন্ন রেলপথ ও হাইওয়ের দৃশ্য দেখে কাটিয়ে দিল। টু শব্দটিও করল না। কমুরার কোনো কথার জবাব না দিয়ে সোফার কুশনে গা ডুবিয়ে মুখে কুলু পেটে বসে রইল। সে তার মাথা নাড়ল না কিংবা ঘাড় কাতও করল না। কমুরা বুঝতে পারল না তার গলার স্বর আদৌ ও শুনতে পেরেছে কিনা। কমুরার বউ উত্তর ইয়ামাগাতোর মেয়ে। সে যতদূর জানে ওর কোনো বন্ধু কিংবা আত্মীয় কবতে আহত হয়নি। তবু সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিভির সামনে অনড় হয়ে বসে, অন্তত তার উপস্থিতিতে বউকে কিছু খেতে বা টয়লেটে পর্যন্ত যেতে দেখেনি। হঠাৎ হঠাৎ চ্যানেল বদলানোর জন্য রিমোটে চাপ দেওয়া ছাড়া নিজের পেশি পর্যন্ত নাড়ায়নি। কমুরা নিজেই তার টোস্ট এবং কফি তৈরি করে খায় এবং অফিসে বেরোয়। সন্ধ্যায় বাড়ি ফিরে ফ্রিজে যা পায় তাই দিয়ে ম্যানেজ করে একাই খেয়ে নেয়। যখন সে ঘুমিয়ে পড়ে তখনও বউ গভীর রাতের খবর দেখতে থাকে। নীরবতার একটা প্রাচীর যেন ওকে ঘিরে ফেলেছে। কমুরা এই প্রাচীর ভেদ করার চেষ্টা ছেড়ে দিয়েছে। 6ষ্ঠ দিন রোববার অফিস থেকে ফিরে কমুরা দেখে তার বউ নিরুদ্দেশ। কমুরা টোকিওর ইলেকট্রনিক্স মহল্লা আকিহাবারার একটি প্রাচীন নামিদামি যন্ত্রপাতির দোকানে সেলসম্যানের কাজ করে। প্রথম সারির ধনী লোকজনদের সঙ্গে তার কারবার। কোনো সামগ্রী বিক্রি হলে মোটা অঙ্কের কমিশনও পায়। তার বেশিরভাগ খদ্দেরই ডাক্তার, স্বাধীন ব্যবসায়ী ও অঞ্চলের বিশিষ্ট ধনী ব্যক্তি। 8 বছর ধরে সেই কাজ করছে এবং ভালো আয়ও হচ্ছে শুরু থেকে। দেশের সুস্থ অর্থনীতি, ব্যক্তিগত সম্পত্তির মূল্য ঊর্ধ্বগতি। জাপান যেন টাকার উপর ভাসছিল। লোকের মানিব্যাগ 10,000 ইয়েনের নোটে বোঝায়, আর সবাই খরচ করার জন্য মরিয়া। বাজারের সবচেয়ে দামি জিনিস সবার আগে বিক্রি হয়ে যাচ্ছে। কমুরা সুঠাম, লম্বা এবং পোশাকে বিলাসী। লোকের সঙ্গে সদ্ভাব রাখে। বিয়ের আগে সে বহু মেয়ের সঙ্গ করেছে, কিন্তু 26 বছর বয়সে বিয়ে করার পর সে আবিষ্কার করে তার নিত্য নতুন নারী সঙ্গের স্পৃহা রহস্যজনকভাবে একেবারে উবে গেছে। বিয়ের 5 বছরে বউ ছাড়া সে অন্য কোনো নারীর সঙ্গ করেনি। সুযোগ যে আসেনি এমন নয়, কিন্তু তার ভেতর থেকেই এক রাতের গোপন আনন্দের জন্য কোনো উৎসাহই টের পাননি। বরং সে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে ভারমুক্তভাবে বউয়ের সঙ্গে খাওয়া দাওয়া করা, কিছুক্ষণ সোফায় বসে অন্তরঙ্গ গল্পগুজব করা, তারপর বিছানায় শুয়ে ভালোবাসায় মেতে ওঠাই বেশি পছন্দ করত। এতটুকুই ছিল তার চাহিদা। কমুরার বন্ধুবান্ধব এবং সহকর্মীরা তার বিয়েতে হতভম্ব হয়ে গিয়েছিল। ওর পরিচ্ছন্ন এবং অভিজাত চেহারার পাশে তার বউকে শুধু সাধারণই দেখাতো না, মেয়েটি ছিল খাটো, গোদা হাত পা এবং হাবাগোবা চেহারার। কেবল দৈহিক গঠনই নয়, তার ব্যক্তিত্ব আকর্ষণীয় ছিল না। সে কম কথা বলতো আর চেহারায় ব্যক্ত হতো বিরক্তি। তথাপি কমুরা বুঝতে পারত না কেন জানি বউয়ের সঙ্গে একই ছাদের তলায় থাকলে তার মানসিক চাপ দূর হয়, আর ওই সময়ে সে যথার্থ ভারশূন্য হয়ে আরাম করতে পারে। বউয়ের সঙ্গে তার ঘুম ভালো হয়, কারণ অতীত দিনের মতো কোনো দুঃস্বপ্ন তাকে তাড়া করে না। তার রতিক্রিয়াও আনন্দদায়ক। মৃত্যু চিন্তা, দুরারোগ্য ব্যাধির ভয় কিংবা বিশ্ব ব্রহ্মাণ্ডের চিন্তায় সে বিব্রতও হয় না। তার বউয়ের টোকিওর ভিড় অপছন্দ। ইয়ামাগাতার কাছে তার মন পড়ে থাকত। মা বাবা এবং বড় 2 দিদির অভাব বোধ করত সে। ওর মন টানলেই সে ওদের কাছে চলে যেত। ওর মা বাবা একটা ভালো হোটেল চালাতেন, আয় ভালো ছিল। বাবার ছোট মেয়ের জন্য টান বেশি থাকায় ফেরার ভাড়াও দিয়ে দিতেন কখনো কখনো। অনেক সময় এমনও হয়েছে অফিস থেকে ফিরে কমুরা দেখেছে তার বউ রান্নাঘরের টেবিলে চিরকুট রেখে মা বাবাকে দেখার জন্য ইয়ামাগাতায় চলে গেছে। সে কখনো আপত্তি করেনি। সে শুধু বউ ফিরে আসার জন্য অপেক্ষা করত। বউ সপ্তাহ 10 দিন পর হাসি খুশি মেজাজে ফিরেও আসত।
কিন্তু ভূমিকম্পের 5 দিন পর যে চিঠিখানা লিখে রেখে তার বউ নিখোঁজ, হয় তার বয়ান ছিল অন্যরকম। আমি আর ফিরে আসছি না। তারপর খুব সহজ এবং পরিষ্কারভাবে কিছু দাওনি, অথবা আরো স্পষ্ট করে বলতে পারি, তোমার মধ্যে আমাকে দেওয়ার মতো কিছুই নেই। তুমি ভালো, দয়ালু এবং সুন্দর, কিন্তু তোমার সঙ্গে বাস করার অর্থ পুঞ্জীভূত রুদ্ধ বাতাসের সঙ্গে ঘর করা। যদিও পুরোটাই তোমার দোষ নয়। অনেক মহিলা আছে যারা তোমার প্রেমে পড়বে, কিন্তু দোহাই, আমাকে ডেকো না। যা কিছু পেছনে রেখে গেলাম ফেলে দিও। আসলে তেমন কিছু ফেলেও যায়নি। কাপড় চোপড়, জুতো, পেয়ালা, ছাতা, হেয়ার ড্রায়ার সবই গেছে। সে সকালে অফিসে বের হওয়ার পর বউ নিশ্চয়ই সবকিছু বাক্সবন্দি করে পাঠিয়ে দিয়েছে। ঘরে বউয়ের জিনিস বলতে একটা বাইক, যেটা সে বাজারে যাওয়ার জন্য ব্যবহার করত, আর কিছু বই রয়ে গেছে। বিয়ের বহুদিন আগে অনেক সংগ্রহ করা কমুরার বিটলস এবং বিল ইভানের সিডিগুলো উধাও। পরদিন ইয়ামাগাতাতে সে তার বউয়ের মা বাবার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করল। শাশুড়ি ফোনে জানালেন তার মেয়ে কথা বলতে ইচ্ছুক নয়। শাশুড়ির গলা কিছু অসহায়ের সুর। তিনি আরও জানালেন যে তারা শীঘ্রই কুমুরার কাছে প্রয়োজনীয় ফর্ম পাঠাচ্ছেন, সাইসাবুত করে ফেরত পাঠাবার জন্য। কুমুরা জবাব দিল, এখনই তার পক্ষে কাগজপত্র সই করে পাঠানো সম্ভব নয়। বিষয়টি গুরুতর এবং ভাবনার জন্য সময় দরকার। তুমি এ নিয়ে ভাবতে পারো, তবে এতে কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না, তার শাশুড়ি বললেন। কুমুরা নিজের মনে বলল, যতই সে ভাবুক কিংবা অপেক্ষা করুক না কেন, সবকিছু আর আগের মতো চলবে না। আর এ সম্বন্ধে সে নিশ্চিত। সাইসাবুত করে কাগজপত্র ফেরত পাঠাবার অল্প দিনের মধ্যেই কুমুরা 1 সপ্তাহের সবেতন ছুটির আবেদন করলেন। তার উপরওয়ালা ঘটনা সম্বন্ধে কিছুটা আঁচ করেছিলেন। তাছাড়া ফেব্রুয়ারি মাস বলে ব্যবসা ধীর লয়ে চলছিল, সুতরাং তাকে সানন্দে সম্মতি দিলেন। তার হাবভাবে মনে হচ্ছিল কুমুরাকে কিছু বলবেন, কিন্তু শেষ পর্যন্ত সামলে নিলেন। সাসাকি নামে একজন সহকর্মী দুপুরের খাওয়ার সময় তাকে বলল, শুনলাম তুমি নাকি ছুটিতে যাচ্ছ। তুমি কি করবে ভেবেছ কি? আমি জানি না আমার কি করা উচিত, কুমুরা বলল। সাসাকি অবিবাহিত এবং কুমুরার চেয়ে 3 বছরের ছোট। তার দুর্বল দেহ গঠন, ছোট করে ছাটা চুল, এবং সে গোল সোনালি ফ্রেমের চশমা পরে। অনেকে তাকে উদ্ধত বলে মনে করলেও সহজ সরল কুমুরার সঙ্গে তার ভালো সম্পর্ক। কি ব্যাপার, তুমি ছুটি নিয়ে সময় নষ্ট করছো কেন? তার চেয়ে ঘুরে এসো না কোথাও। মন্দ প্রস্তাব নয়, কুমুরা বলল। রুমাল দিয়ে চশমার গাছ মুছতে মুছতে সাসাকি কুমুরার দিকে তাকিয়ে কিছু একটা আঁচ করবার চেষ্টা করল। তুমি কখনো হোক্কাইডু গিয়েছ? না। কখনো যাওনি? না, কখনো যাইনি। যেতে চাও? তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন? সত্য কথা বলতে কি, আমার একটা ছোট্ট প্যাকেট কুশিরোতে পাঠাতে হয়। আমি খুশি হব যদি তুমি এটা নিয়ে যাও। এতে আমার খুব উপকার হবে, আর আমি সানন্দে তোমার ফেরার টিকিটও করে দিতে পারি। তোমার হোটেলের খরচ আমি দিয়ে দিতে রাজি। একটা ছোট্ট প্যাকেট। সাসাকে হাত দিয়ে 4 ইঞ্চি চৌকানা একটা আকার দেখালো। কোনো ওজনও হবে না। তোমার চাকরির সঙ্গে সম্পর্কিত কিছু? সাসাকি মাথা নেড়ে জানালো, একেবারেই না, একান্ত ব্যক্তিগত। খুব একটা জানাজানি হোক চাই না বলেই ডাকে পাঠাইনি। আমি চাইছি সম্ভব হলে তুমি হাতে করে পৌঁছে দেবে। আমি নিজে এটা করতে চেয়েছিলাম, কিন্তু হোক্কাইডু যাওয়ার মতো সময় বের করতে পারছি না। এটা কি খুব গুরুত্বপূর্ণ? বন্ধ ঠোঁট সামান্য বাঁকা করে সাসাকি মাথা নেড়ে বলল, এটা খুব ভঙ্গুর কিংবা ঝামেলার জিনিস নয়। তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। এয়ারপোর্ট এক্সরে করে তোমায় আটকে দেবে না। আমি শপথ করে বলছি, তোমাকে কোনো বিপদে ফেলব না। এর ওজনও প্রায় কিছুই না। আমি তোমাকে বলছি যে তুমি অন্য সব জিনিসের মতো এটাও নিয়ে যেতে পারবে। আমি ডাকে পাঠাতে চাইছি না, তাই আর কি। হোক্কাইডুতে ফেব্রুয়ারি মাসে জমাট বাঁধা শীত কুমুরা জানে, কিন্তু তার কাছে শীত গ্রীষ্ম একাকার। আচ্ছা,
প্যাকেটটা কাকে দেব? আমার বোন, ছোট বোন ওখানে থাকে। কোমুরা সাসাকির প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিল। সে 1 সপ্তাহ ছুটি কিভাবে কাটাবে কিছুই ভাবেনি। আর এখন নতুন করে পরিকল্পনা করাও ঝামেলা। তাছাড়া হোক্কাইডো না যাওয়ার কোনো কারণও নেই। সাসাকি তখনই এয়ারলাইন্সে ফোন করে কুশিরোতে যাবার টিকিট বুক করল। 2 দিন পর বিকেলে বিমান ছাড়বে। পরদিন অফিসে এসে সাসাকি কোমুরাকে মরদেহের ছাই রাখার মতো একটা ছোট বাক্স দিল, ম্যানিলা কাগজে মোড়া। সে ধরে অনুভব করল কাঠের তৈরি। সাসাকি যেমন বলেছিল, বাক্সটার তেমন ওজনও নেই। কাগজের উপর স্বচ্ছ বড় ফিতে দিয়ে চারদিক মোড়া। কোমুরা হাতে নিয়ে এটাকে কয়েক সেকেন্ড পরীক্ষা করল, ঝাঁকালো সামান্য, কিন্তু ভেতরে কোনো শব্দ শুনতে পেল না। আমার বোন বিমানবন্দরে তোমাকে আনতে যাবে এবং সে ঘরের ব্যবস্থাও করবে। তোমাকে শুধু প্যাকেটটা নিয়ে বিমানবন্দরে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। দুশ্চিন্তা করো না, কারণ বিমানবন্দরটা খুব বড় নয়। কোমুরা ভারী গেঞ্জি দিয়ে বাক্সটাকে পেঁচিয়ে সুটকেসে ঢুকিয়ে বাড়ি থেকে বেরোল। বিমানে আশাতীত ভিড়। সে অবাক হয়ে ভাবল, এই ভর শীত ঋতুতে এত লোক টোকিও থেকে কুশিরো যাচ্ছে কেন? সকালের খবর কাগজে শুধু ভূমিকম্পের খবর। প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ল। মৃত্যুর সংখ্যা বাড়ছে। অনেক এলাকা এখনও বিদ্যুৎ এবং জলশূন্য, এবং অগণিত লোক গৃহহারা। প্রত্যেকটা প্রতিবেদনেই নতুন নতুন দুঃখ দুর্দশার খবর, কিন্তু এই স্থানপুঙ্খ বর্ণনা কোমরের ভেতরে ছুঁয়ে যাচ্ছিল না। তার কাছে সবকিছুই দূর থেকে ভেসে আসা একঘেয়ে প্রতিধ্বনির মতো লাগছিল। একমাত্র স্ত্রীর কথাই সে গভীরভাবে ভাবছে। সে ক্রমশ তার থেকে দূরে সরে যাচ্ছে। যান্ত্রিকভাবে সে ভূমিকম্পর খবর পড়ছিল, কখনো কখনো চোখ তুলে নিয়ে বউয়ের কথা ভাবছিল, আবার পত্রিকায় চোখ রাখছিল। এভাবে চলতে চলতে একসময় ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে তন্দ্রায় ঢলে পড়ল। জাগতেই আবার বউয়ের চিন্তা। তার বউ কেন না খাওয়া ছেড়ে ওই রকম গভীর তীব্রতা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত টিভিতে ভূমিকম্পের খবর দেখল। ওই সবের মধ্যে ও কি দেখতে পেল? বিমানবন্দরে 2 জন যুবতী একই ডিজাইনের এবং রঙের ওভারকোট পরে কোমরার দিকে এগিয়ে এলো। একজন 5 ফুট 6 ইঞ্চি, ফর্সা এবং ছোট চুল। তার নাক আর উপরের ঠোঁটের মাঝখানের অংশটা এমনভাবে বিস্তৃত যে কোমরার পশুর পায়ের খুরের কথা মনে পড়ে যাচ্ছিল। তার সঙ্গিনী মেয়েটি 5 ফুট 1 ইঞ্চি লম্বা হবে। ওর নাকটা এতটা ছোট না হলে সুন্দরী বলা যেত। ওর কাঁধ পর্যন্ত লম্বা সোজা চুল, কান দৃশ্যমান। ডান কানের লতিতে 2টো তিল, যা কানের দুলের জন্য বিশেষভাবে উজ্জ্বল। দুজনের বয়সই 30-এর নিচে। তারা কোমুরাকে বিমানবন্দরের একটা ক্যাফেতে নিয়ে গেল। আমি কাইকো সাসাকি, লম্বা মেয়েটি বলল। আমার দাদা বলেছে আপনি খুব সাহায্য করেন। এই যে আমার বন্ধু সীমাও, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। হাই। সীমাও বলল, আমার দাদা বলেছে তোমার বউ নাকি এরই মধ্যে মারা গেছে। কাইকো সাসাকি সম্ভ্রমের সঙ্গে বলল। এক মুহূর্ত চুপ করে থেকে কোমরা উত্তর দিল, না না, ও মরে যায়নি। গত পরশুদিন আমার দাদার সঙ্গে কথা হয়েছে। সে তো পরিষ্কার বলল আপনি বউ হারিয়েছেন। হ্যাঁ, এটা ঠিক, আমি বউ হারিয়েছি। আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তবে যতদূর জানি সে বেঁচে আছে এবং ভালোই আছে। ওহ, এটা খুব বাজে হলো। এরকম গুরুতর বিষয়ে ভুল শোনা উচিত হয়নি। আহত দৃষ্টিতে মেয়েটি তার দিকে তাকালো। কোমরা কফিতে চুমুক দেওয়ার আগে সামান্য চিনি মিশিয়ে নাড়তে লাগলো। পানীয়টা খুব ঘন, ততটা সুস্বাদুও নয়। মনে মনে অবাক হয়ে সে ভাবল, এখানে আমি কি করতে এসেছি? সত্যি অনুমান করছি আমি ভুল শুনেছি। কিভাবে যে বোঝাবো আমার ভুল হয়ে গেছে? অনুতপ্ত স্বরে কাইকো সাসাকি বলল। সে নিচের ঠোঁট কামড়ে একটা গভীর শ্বাস ফেলল। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সত্যি আমি খুব রুক্ষ।
এ নিয়ে দুঃখ করে লাভ নেই, সে তো চলেই গেছে। কাইকো এবং কোমুরার কথাবার্তার মধ্যে সিমাওর মুখে মৃদু হাসি নিয়ে বসেছিল, আর মাঝে মাঝে কোমুরার মুখের দিকে তাকাচ্ছিল। মেয়েটির ভাবভঙ্গি দেখে কোমুরার মনে হলো তাকে মেয়েটির ভালো লেগেছে। তিনজনের মধ্যে সাময়িক নীরবতা নেমে এলো। যাই হোক, আমি যে মূল্যবান প্যাকেটটি এনেছি তা তোমাকে দিচ্ছি, কোমুরা বলল। সুটকেসের চেন খুলে ভারী গেঞ্জি দিয়ে পেঁচানো বাক্সটা টেনে বের করল। আর তখনই তার মনে ঝিলিক দিল, আমার তো প্লেন থেকে নামার সময় এটা হাতে নিয়ে দাঁড়ানোর কথা ছিল। তাহলে তারা আমাকে চিনতে পারল কি করে, আর কিভাবেই বা জানলো আমি কে? কাইকো সাসাকি টেবিলের উপর দিয়ে হাত বাড়ালো, তার ভাবলেশহীন চোখ বাক্সটার উপর স্থির। এটার ওজন পরীক্ষা করার পরও কোমুরা যেমন করেছিল তেমনি বাক্সটা কানের কাছে নিয়ে ঝাঁকালো। তারপর সব ঠিক আছে এমন ভাব নিয়ে কোমুরার দিকে হাসি নিয়ে তাকিয়ে বাক্সটা তার কাঁধে ঝোলানো বিশাল ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিল। 1 মিনিট, মনে কিছু করবেন না তো? আমাকে একটা ফোন করতে হবে। মোটেই না, কোমুরা বলল। কাইকো ব্যাগ কাঁধে তুলে নিয়ে দূরে টেলিফোন বুথের দিকে এগিয়ে যেতে লাগলো। কোমুরা ওর হাঁটার ভঙ্গিটা লক্ষ্য করল। মেয়েটির শরীরের উপরের অংশ রিজু, কিন্তু কোমর থেকে নিচের দিক বড় মসৃণ আর যান্ত্রিক তার চলার ছন্দ। হঠাৎ অদ্ভুতভাবে মনে হলো সে যেন অতীতের মুহূর্ত প্রত্যক্ষ করছে। এই বর্তমানেই যেন অতর্কিতে মাঝে মাঝে অতীত ঢুকে যাচ্ছে। তুমি কখনো হোক্কাইডোতে এসেছো? সিমাও জিজ্ঞেস করল। কোমুরা মাথা নাড়ল। আমি জানি, এখানে বহুদূর পাড়ি দিয়ে আসতে হয়। কোমুরা মাথা দোলালো, তারপর চারপাশে তাকিয়ে বলল, কি অদ্ভুত, এখানে বসে থেকে মনেই হচ্ছে না আমি কত দূর থেকে এসেছি, কারণ প্লেনগুলো খুব দ্রুত চলে। তোমার মন দেহের সঙ্গে পাল্লা দিতে পারে না। হয়তো তুমি সত্যি। তুমি কি এত দূর আসবে ভেবেছিলে? আমি অনুমান করেছিলাম, কোমুরা বলল। তোমার বউ ছেড়ে গেছে তাই? সে মাথা দোলালো। কত দূরে তুমি এলে তাতে কিছু যায় আসে না। তুমি তো নিজের থেকে দূরে পালিয়ে যেতে পারবে না, সিমাও বলল। কোমুরা টেবিলে রাখা চিনির পাত্রের দিকে তাকিয়ে ওর কথা শুনছিল, কিন্তু এখন চোখ তুলে সিমা ওর মুখের দিকে তাকালো। হ্যাঁ, এটা ঠিক। যতই বেড়াও কিছুই এসে যায় না। তুমি তো নিজের থেকে দূরে যেতে পারবে না। ছায়ার মতো সে সর্বক্ষণ তোমার অনুসরণ করবে। সিমাও তীক্ষ্ণভাবে তার দিকে তাকিয়ে বলল, আমি বাজি ধরে বলতে পারি তুমি বউকে খুব ভালোবাসতে, ঠিক তো? কোমুরা কথাটা এড়িয়ে গিয়ে বলল, তুমি কাইকো সাসাকির বন্ধু? হ্যাঁ, আমরা তো জড়াজড়ি করেই আছি। কিরকম জড়িয়ে আছো? ও কথাটার উত্তর না দিয়ে সিমাও জিজ্ঞেস করল, তোমার খিদে পেয়েছে? ভাবছি, খিদে লাগছে, আবার লাগছেও না যেন। চলো আমরা তিনজনে মিলে গরম কিছু খাই, এতে তুমি আরাম পাবে। সিমাও একটা 4 চাকার সুবারু গাড়ি চালিয়ে যাচ্ছিল। গাড়ির লক্কর ঝক্কর অবস্থায় মনে হচ্ছিল সেটা যেন লক্ষ মাইল দৌড়ে ফেলেছে। পেছনে বাম্পার চেপটে গিয়ে গর্ত হয়ে গিয়েছে। কাইকো সাসাকি সিমাওর পাশে বসেছে, আর কোমুরার জায়গা হয়েছে পেছনের সিটে। যদিও সিমাওর ড্রাইভিংয়ের কোনো ত্রুটি ছিল না, তবুও পেছনের দিকে ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। উতরাই এলেই আপনা আপনি গাড়ি গিয়ারে এমনভাবে ধাক্কা মেরে এগোয় মনে হয় এখনই ছিটকে যাবে। ব্লোয়ার থেকে মাঝে মধ্যে ঠান্ডা এবং গরম হাওয়া বেরোচ্ছিল। চোখ বন্ধ করে কোমুরা ভাবছিল সে যেন একটা ওয়াশিং মেশিনের ভেতরে বন্দী হয়ে বসে আছে। কুশিরোর রাস্তায় কোনো বরফ জমতে দেওয়া হয় না, কিন্তু রাস্তার দুপাশে মাঝে মাঝে নোংরা বরফ স্তূপ হয়ে আছে। আকাশে যেন মেঘ, যদিও সূর্যাস্ত তখনও হয়নি। তবু চারদিক অন্ধকার এবং ধূসর। তীব্র জোরালো বাতাস শহরকে ছিন্ন ভিন্ন করে বয়ে যাচ্ছে। কোথাও পথচারী নেই, এমনকি ট্রাফিক লাইটগুলো যেন ঠান্ডায় জমে আছে। হোক্কাইডোর এই দিকটায় তেমন বরফ পড়ে না। কাইকো সাসাকি কোমুরার দিকে পেছনে ফিরে তাকিয়ে উচ্চস্বরে বলল,
আমরা উপকূলের মধ্য দিয়ে যাচ্ছি, তাই তীব্র হাওয়া স্থবিকৃত সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। জমে যাওয়া ঠান্ডায় মনে হবে তোমার কান কেটে নিচ্ছে। তুমি শুনে থাকবে অনেক সময় মাতালরা রাস্তায় শুয়ে থেকে মরেও যায়। সীমাও বলল, এখানে কি ভালুক পাওয়া যায়? কোমরা জিজ্ঞেস করল। কাইকো রহস্যপূর্ণভাবে মৃদু হেসে সীমাওর দিকে তাকালো। সে ভাল্লুকের কথা জিজ্ঞেস করছে। আমি হোক্কাইডো সম্পর্কে বিশেষ কিছু জানি না, কোমরা বলল। আমি ভালুক নিয়ে একটি চমৎকার গল্প জানি। তাই না সীমাও? দারুণ গল্প, সীমাও বলল। কিন্তু তাদের কথাবার্তা এখানে থেমে গেল এবং তারা কেউই ভালুকের গল্প বলল না, আর কোমরাও শুনতে চাইল না। খুব তাড়াতাড়ি তারা হাইওয়ের পাশে একটা বড় নুডলসের দোকানে এসে পৌঁছল। গাড়ি পার্ক করে ভিতরে ঢুকল ওরা। কোমরা এক বোতল বিয়ার এবং এক বাটি রোমেন নুডলস নিয়ে বসল। জায়গাটা নোংরা এবং নির্জন। টেবিল চেয়ারগুলো জরাজীর্ণ, কিন্তু নুডলস চমৎকার। খাওয়ার পর কোমরার শ্রান্তি যেন অনেকটা দূর হয়ে গেল। আমাকে বলো মিস্টার কোমরা, হোক্কাইডোতে তুমি কি করতে চাও? আমার ভাই বলেছে তুমি এখানে 1 সপ্তাহ কাটাবে, কাইকো বলল। কোমরা 1 মিনিট ভাবল, কিন্তু কি করবে ভেবে উঠতে পারল না। উষ্ণ ঝর্ণা স্নান কেমন হয়? দীর্ঘক্ষণ একটা বাথটাবে নিজেকে সিক্ত রাখতে চাও? কাছে গ্রামের দিকে আমার জানাশোনা ভালো ব্যবস্থা আছে, মন্দ হয় না, কোমরা বলল। আমি নিশ্চিত তুমি এটা পছন্দ করবে। সত্যি খুব ভালো জায়গা, ভালুক টালুক নেই। মেয়ে দুটি পরস্পরের দিকে তাকিয়ে আবার হাসল। তোমার বউ সম্পর্কে জানতে চাইলে তুমি কিছু মনে করবে না তো? কাইকো বলল। মোটেই না। সে কখন ছেড়ে চলে গেল? ভূমিকম্পর 5 দিন পর, তাও প্রায় আজ থেকে 2 সপ্তাহ আগে। ভূমিকম্পের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? কোমরা মাথা নেড়ে জানালো, সম্ভবত না। আমার তো এরকম মনেও হয় না। সীমাও সামান্য মাথা ঝুলিয়ে বলল, তবু আমি ভাবছি কোনো না কোনোভাবে এরকম ব্যাপারের মধ্যে কিছু একটা সম্পর্ক রয়ে যায় কিনা। কাইকো বলল, হতে পারে, তুমি হয়তো বুঝতে পারছো না। হ্যাঁ ঠিক, সীমাও বলল। এরকম ঘটনা হামেশাই ঘটে থাকে। ওই রকম বলছো? কোমরাও বলল, হ্যাঁ ওই রকম। এই কিছুদিন আগে আমার জানাশোনার একজনের জীবনও এমন ঘটেছে। তুমি কি মিস্টার সেইকির কথা বলছো? সীমাও জানতে চাইল। হ্যাঁ তাই। সেইকি ওখানকার লোক, কুশীরত থাকে, 40-এর মতো বয়স, হেয়ার স্টাইলিস্ট। তার বউ গত হেমন্তে একটা অদ্ভুত অপরিচিত উড়ন্ত জিনিস দেখেছিল। সে শহরের বাইরে একা একা গাড়ি চালিয়ে আসছিল। হঠাৎ মধ্যরাতে একটা বিশাল অদ্ভুত জিনিসকে মাঠে নামতে দেখল তার গা ঘেঁষে। আর 1 সপ্তাহের মধ্যেই ও বাড়ি ছেড়ে চলে গেল। তাদের কোনো পারিবারিক ঝামেলা বা কোনো সমস্যা ছিল না। সে অজান্তে অদৃশ্য হয়ে গেল আর ফিরেও এলো না। হালকা হাওয়ায় মিলিয়ে গেল, সীমাও বলল। আর এটা হলো ওই অজানা উড়ন্ত জিনিসটার জন্য? কোমরা জিজ্ঞেস করল। আমি জানি না কেন, কাইকো উত্তর দিল। সে এমনি এমনি চলে গেল, কোথাও কিছু লিখে যায়নি, কিছু না। ওর 2 বাচ্চাও প্রাইমারি স্কুলে পড়ে। চলে যাওয়ার 7 দিন আগে থেকে সে সবার কাছে সে অজানা জিনিসটার গল্প করেছে। কেউ তাকে থামাতে পারত না। সে বলেই চলত সে অজানা জিনিসটা কত বিশাল আর কত সুন্দর। গল্পের রেশ মিলিয়ে যেতে দেওয়ার জন্যে কেইকো একটু থামল। আমার বউ একটা চিঠি লিখে রেখে গেছে, আর আমাদের কোনো বাচ্চা নেই। তোমার অবস্থাটা সেইকির চেয়ে কিছুটা ভালো, কেইকো বলল। হ্যাঁ, বাচ্চা থাকলে অন্যরকম হতো, মাথা নেড়ে সীমাও বলল। সীমাওর 7 বছর বয়সে বাবা ছেড়ে চলে যায়, ভ্রুকুচকে কেইকো বলল, তার বউয়ের ছোট বোনকে নিয়ে। হঠাৎ একদিন সীমাও মৃদু হেসে যোগ করে, তাদের 3 জনকে ঘিরে নীরবতা নেমে এলো। হয়তো সেইকির বউ পালিয়ে যায়নি, ইউএফওর কোনো বিজাতীয় প্রাণী ওকে বন্দি করে নিতে পারে। কোমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করল। এও হতে পারে, সীমাও বলল শান্তভাবে। এরকম গল্প তো হরহামেশাই শোনা যায়। তুমি বোঝাতে চাইছো যে
তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আর একটা ভালুক তোমাকে খেয়ে ফেললো, এরকম? কেইকো আর সীমাও জোরে হেসে উঠল। তাদের তিনজন নুডলসের দোকান থেকে বেরিয়ে কাছে একটা ভালোবাসার হোটেলে ঢুকল। এটা শহরের শেষ প্রান্তের এক রাস্তার উপরে। ভালোবাসার হোটেলগুলির মাঝে মাঝে গোরস্থানের পাথর বিক্রেতার দোকান। সীমাওর পছন্দ করা হোটেল দেখতে অনেকটা পাশ্চাত্য দুর্গের মতো। তার মাথার উচ্চ গম্বুজে একটা ত্রিকোণ লাল পতাকা উঠছে। সামনে রিসিপশন কাউন্টার থেকে কাইকো ঘরের চাবি সংগ্রহ করে নিলে লিফটের দিকে তারা তিনজন পা বাড়াল। ঘরের অসম্ভব বড় বিছানার তুলনায় জানালাগুলো ছোট। কোমুরা তার জ্যাকেট হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে টয়লেটে ঢুকল। তার টয়লেটে থাকার অল্প সময়ের মধ্যে দুটি মেয়ে স্নান ঘর চালু করল। লাইটগুলো নিষ্প্রভ করল, ঘরের তাপমাত্রা পরীক্ষা করল, টেলিভিশন চালালো, সুইচগুলো যথাযথ আছে কিনা দেখল, স্থানীয় রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় তার তালিকা আর ঘরের ছোট্ট ফ্রিজে কি কি পানীয় এবং খাদ্য আছে দেখে নিল। হোটেলের মালিকরা আমার বন্ধু, কাইকো বলল। আমি তাদের সবচেয়ে বড় ঘরটি তৈরি রাখতে বলেছি। যদিও এটা ভালোবাসার হোটেল, তবে তোমার বিরক্ত হওয়ার কারণ ঘটবে না। তুমি বিরক্ত হচ্ছ না তো? মোটেই না, কোমুরা বলল। আমি ভেবে দেখলাম স্টেশনের কাছে কোথাও পেশাদার সস্তা হোটেলে ঘিঞ্জি করার চেয়ে এখানে তুমি ভালো থাকবে। তুমি হয়তো ঠিক বলছো। তুমি স্নান করে নাও, আমি টাবে জল ভর্তি করে রেখেছি। কথা মতো কোমুরা স্নান করতে গেল। বিশাল টাব। এত বড় টাবে একা ডুবে থাকতেও তার অস্বস্তি হচ্ছিল। এই হোটেলে যুগল যারা আসে তারা সম্ভবত একত্রে স্নান করে। বাথরুম থেকে বেরিয়ে এসে কোমুরা কাইকো সাসাকিকে দেখতে না পেয়ে অবাক হলো। সীমাও তখন বিয়ার খেতে খেতে টিভি দেখছিল। সীমাও বলল, কাইকো বাড়ি চলে গেছে, তোমার কাছে ক্ষমা চেয়ে বলে গেছে কাল সকালে আসবে। আমি যদি একটু সময় এখানে বসে বসে বিয়ার খাই, তুমি মনে কিছু করবে না তো? চমৎকার, তুমি ঠিক বলেছ। আমি থাকাতে তোমার সমস্যা হবে না? তুমি তো একা থাকতে চাইতে পারো। অন্য কেউ আশেপাশে থাকলে তুমি হয়তো ঠিকমতো আয়েশ করতে পারবে না। তাছাড়া অন্য কিছু? কোমুরা জোর দিয়ে বলল, এতে কোনো অসুবিধা হবে না। তাওয়াল দিয়ে ভিজে চুল মুছতে মুছতে বিয়ারে চুমুক দিয়ে সে সীমাওর সঙ্গে টিভি দেখতে লাগলো। কোবের ভূমিকম্প নিয়ে বিশেষ সংবাদ, গতানুগতিক ছবি একের পর এক ভেসে উঠছে। ধসে যাওয়া ইমারত, বিধ্বস্ত রাস্তা, ক্রন্দনরত বৃদ্ধা, অনিশ্চয়তা আর লক্ষ্যহীন রাগ। বিজ্ঞাপন এলেই সীমাও রিমোটের বোতাম টিপে টিভি বন্ধ করে দিল। সীমাও বলল, চলো, এখানে যতক্ষণ আছি আমরা গল্প করি। বেশ, চমৎকার। আমরা কি নিয়ে কথা বলতে পারি বলো তো? গাড়িতে তুমি আর কেইকো ভালুক নিয়ে কি যেন একটা গল্প বলছিলে, মনে পড়ে? বলেছিলে ওটা দারুণ গল্প। ও হ্যাঁ, সীমাও মাথা নেড়ে বলল, সেই ভালুকের গল্প? তুমি আমাকে বলবে? নিশ্চয়ই, কেন বলবো না। সীমাও ফ্রিজ থেকে নতুন একটা বিয়ারের বোতল নিয়ে দুজনে গ্লাসে ঢালল। সামান্য আদি রসাত্মক। তুমি অস্বস্তি পাবে না তো? কোমুরা মাথা নাড়ল। আমি বলতে চাইছি, কিছু কিছু পুরুষ মেয়েদের মুখ থেকে এ ধরনের গল্প শুনতে পছন্দ করে না। আমি ওই রকম নই। আসলে ব্যাপারটা আমার নিজের জীবনে ঘটেছিল, তাই একটু লজ্জা হচ্ছে। তোমার বলতে অসুবিধা না হলে আমি শুনতে আগ্রহী। তুমি ঠিক থাকলে আমিও ঠিক আছি। আমি ঠিক আছি। 3 বছর আগে এমন সময়ে আমি জুনিয়র কলেজে ভর্তি হয়েছি। একটা ছেলের সঙ্গে ডেটিং করতাম। সে আমার চেয়ে 1 বছরের বড়, কলেজেরই ছাত্র। তার সঙ্গে আমার প্রথম শারীরিক সম্পর্ক ঘটে। আমরা দুজনে একদিন উত্তর দিকের পাহাড়ে চড়তে যাই। সীমাও বিয়ারে চুমুক দিল। হেমন্তকাল, সমস্ত পাহাড়ে প্রচুর ভালুক। বছরের এই সময়টা শীত ঘুমের জন্য প্রস্তুতি নেয় ওরা। কাজে খাবারের সন্ধানে ঘোরাফেরা করে, তাই বিপজ্জনকও বটে। কোনো কোনো সময় তারা মানুষকেও আক্রমণ করে। আমরা ওইখানে যাওয়ার 3 দিন আগে একজন পর্বতারোহীর উপর ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল।
সুতরাং রওনা হওয়ার আগে একজন বন্ধু আমাদের হাওয়া ঘন্টার মতো আকারের একটা ঘন্টা সঙ্গে দিয়ে বলেছিল, তোমরা চলার সময় ঘন্টা বাজাবে, তাহলে আশেপাশে মানুষ আছে ভেবে ভালুক বাইরে আসবে না। ভালুক সাধারণত মানুষকে আক্রমণ করে না, তারা মাংসাশী নয়, মানুষকে আক্রমণ করার কথাই নয়। আসলে হঠাৎ করে তাদের পরিবেশে মানুষকে ঢুকতে দেখে অবাক হয় কিংবা রেগে গিয়ে অতর্কিতে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। তোমরা যদি ঘন্টা বাজিয়ে এগোতে থাকো তবে ভালুক তোমাদের এড়িয়ে চলবে। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝেছি। সুতরাং আমরাও তাই করছিলাম। আমরা ঘন্টা বাজাতে বাজাতে একটা নির্জন জায়গায় এসে গেলাম, যেখানে আশেপাশে কেউ নেই। হঠাৎ আমার সঙ্গীটি কামতাড়িত হয়ে পড়ল। জায়গাটা বিনোদনের উপযুক্ত মনে করে আমিও তার প্রস্তাবে রাজি হলাম। আমরা প্রচলিত রাস্তা ছেড়ে একটা ঝোপের আড়ালে চাদর বিছিয়ে নিলাম, যেখানে কেউ আমাদেরকে দেখতে পাবে না। কিন্তু আমার মনে ভালুকের ভয় ছিল। ভাবো তো, কি বিচ্ছিরি একটা ব্যাপার। ওই অবস্থায় ভালুক যদি পেছন থেকে আক্রমণ করে তোমাকে মেরে ফেলে? আমি এরকমভাবে মরতে চাই না। তুমি চাও? কোমরাও মাথা নেড়ে জানালো সেও ওভাবে মরতে চায় না। সুতরাং ওইখানে আমরা এক হাতে ঘন্টা বাজাতে বাজাতে প্রতিক্রিয়া চালিয়ে যাচ্ছিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের মধ্যে ঘন্টা বাজালো কে? আমরাই পালা করে বাজাচ্ছিলাম। ওই সময় ঘন্টা বাজানোটা কি ঝামেলার বলো তো? এখনো কোনো মিলনের মুহূর্তে ওই কথা মনে করে আমি হাসতে শুরু করি। কোমরা ছোট করে হাসলো। সীমাও হাততালি দিয়ে বলে উঠল, বাহ, চমৎকার, তুমি হাসতেও জানো? নিশ্চয়ই আমি হাসতে পারি। একথা বলেই কোমরা ভাবল এই প্রথম অনেকদিন পর সে হাসল। কবে সে শেষবারের মতো হেসেছিল? আমি যদি স্নান করি তুমি কিছু মনে করবে না তো? বেশ, করো। মেয়েটি যখন স্নানে, কোমরা টিভিতে একটা বিচিত্র অনুষ্ঠান দেখছিল। সেখানে কয়েকজন কৌতুক অভিনেতা উচ্চ গ্রামে কিছু প্রদর্শন করছিল, কিন্তু সেই অনুষ্ঠানে কোনো মজাও খুঁজে পাচ্ছিল না। সেটা সেই অনুষ্ঠান নাকি তার দোষ সেটাও বোধগম্য ছিল না। সে বিয়ার খেলো, তারপর ফ্রিজ থেকে বাদাম বের করলো। সীমাও দীর্ঘ সময় বাথরুম কাটিয়ে শেষ পর্যন্ত শুধু একটা তাওয়াল গায়ে বেরিয়ে এসে খাটের কিনারায় বসল। তাওয়ালটাকে ফেলে দিয়ে সে বিছানায় দুস্তর চাদরের মধ্যে বিড়ালের মতো নিজেকে গলিয়ে দিয়ে কোমরার দিকে সোজাসুজি তাকিয়ে রইল। তোমার বউয়ের সঙ্গে শেষ কবে তুমি মিলিত হয়েছিলে? ডিসেম্বরের শেষ হবে বোধ হয়। তখন থেকে আর কিছু হয়নি? না, কিছু না। কারো সঙ্গে না? চোখ বন্ধ করে কোমরা মাথা নাড়ল। তুমি জানো আমি কি ভাবছি? তুমি সবকিছু হালকা করে ঝেড়ে ফেলে দিয়ে জীবনটাকে আরো একটু উপভোগ করতে শেখো। আমি বলছি তুমি এ নিয়ে ভেবো না। আগামীকাল আরেকটা ভূমিকম্প হতে পারে। অজ্ঞাতে কেউ তোমাকে কিডন্যাপ করতে পারে, তোমাকে ভালুক খেয়ে ফেলতে পারে। কেউ জানে না কখন কি ঘটবে। কোমরা পুনরুক্তি করল। সীমাও বেলের শব্দ করল। সীমাওর সঙ্গে কয়েকবার সঙ্গমের ব্যর্থ চেষ্টার পর কোমরা হাল ছেড়ে দিল। তার জীবনে আগে কখনো এরকম ঘটেনি। তুমি নিশ্চয়ই তোমার বউকে নিয়ে ভাবছ, সীমাও বলল। কোমরা বলল, কিন্তু আসলে সে ভূমিকম্পের কথা ভেবে যাচ্ছিল। সে দৃশ্যাবলী একের পর এক তার চোখের উপর ভেসে উঠছিল ধারাবাহিকভাবে। পর্দায় ভেসে উঠছিল, আবার মিলিয়ে যাচ্ছিল। হাইওয়ে, আগুনের শিখা, ধোঁয়া, গড়িয়ে যাওয়া পাথরের স্তূপ আর রাস্তার ফাটল। সে কিছুতেই নীরব মিছিলের চলন্ত শেকলকে ভাঙতে পারছিল না। সীমাও তার কান কোমরার উন্মুক্ত বুকে রাখল। এরকম হয় অনেক সময়। এটা যেন তোমায় না ভাবায়। আমি না ভাবার চেষ্টা করব। যদিও ছেলেরা অবশ্য এ নিয়ে বেশি ভাবে। কোমরা কিছু বলল না। সীমাও তার বুকে আঙুল নাড়াচাড়া করছিল। তুমি বলেছিলে তোমার বউ একটা চিঠি রেখে গেছে, তাই না? হ্যাঁ, বলেছিলাম। চিঠিতে কি লেখা ছিল? আমার সঙ্গে বাস করার অর্থ হলো পুঞ্জীভূত হাওয়ার সঙ্গে ঘর করা। পুঞ্জীভূত হাওয়া। সীমাও ঘাড় বাঁকা করে কোমরার দিকে তাকালো। এটার অর্থ? তার মানে সম্ভবত এই যে আমার ভেতরে কিচ্ছু নেই,
সত্যি? হতে পারে, কোমুরা বলল। আমি নিশ্চিত নই, আমার ভেতরে কিছু নাও থাকতে পারে, কিন্তু সেই কিছুটা কি জানি। হ্যাঁ সত্যি, বিষয়টা নিয়ে তো ভাবতে হয়। কি সেই কিছু? আমার মায়ের সলমন মাছের চামড়া নিয়ে খুব উৎসাহ ছিল। সলমন মাছ যদি শুধু চামড়া দিয়ে তৈরি হতো, তাহলে এমন জিনিস হয় যার ভেতরে কিছু না থাকাই বেশি ভালো। তুমি কি মনে করো? কোমরা কল্পনা করতে চেষ্টা করল, এমন একটা সলমন মাছ কেমন হবে যা শুধু চামড়া দিয়ে তৈরি। যদি ধরে নেওয়া যায় শুধু চামড়া দিয়ে তৈরি সলমন আছে, তবে সেই চামড়াটাই কি তার ভেতরে কিছু নয়? কোমরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, নিজের বুক থেকে সীমাওর মাথাটা তুলে আবার চেপে ধরল। সীমাও বলল, যদিও আমি জানি না তোমার ভেতরে সেই কিছু আছে কি নেই, তবু আমি বলছি তুমি দুর্দান্ত। আমি বাজি রেখে বলতে পারি, এই পৃথিবীতে প্রচুর মহিলা আছে যারা তোমাকে বুঝবে এবং তোমার প্রেমে পড়বে। সেও এরকম লিখেছে। কে? তোমার বউ? কোমরের বুকে মাথা রেখে সীমাও বলল, হ্যাঁ। ছেলে মানুষই করো না। সে গোপন জিনিসের মতো সীমাওর কানের দুলের চাপ তার বুকে অনুভব করল। আচ্ছা, আমি যে বাক্সটি নিয়ে এসেছি তার ভেতরে কি আছে ভাবো তো। এ নিয়ে তোমার অস্বস্তি হচ্ছে? আগে এটা আমাকে কোনো অস্বস্তি দেয়নি, কিন্তু জানি না কেন এখন থেকে একটা অস্বস্তি শুরু হয়েছে। কখন থেকে? এইমাত্র, এখনই, হঠাৎ করে। হ্যাঁ, হঠাৎ করে ভাবনা শুরু হয়েছে। আমি অবাক হচ্ছি, এটা এখন তোমাকে ভাবাচ্ছে কেন হঠাৎ করে? কোমরা 1 মিনিট ছাদের দিকে তাকিয়ে ভাবল, অদ্ভুত। তারা বাতাসের হাহাকার ধ্বনি শুনল। বাতাস কোমরার অচেনা দেশ থেকে এসে আবার সেই অচেনা দেশে বয়ে যাচ্ছে। আমি তোমাকে বলবো কেন? সীমাও নিচু স্বরে বলল, কারণ সেই বাক্সটা তোমার ভেতরের কিছুটাকে ধারণ করেছিল। তুমি যখন এটাকে নিয়ে নিজের হাতে কেউ কেউকে দিয়ে দিলে, তখন তোমার এই কথা জানা ছিল না। এখন তো তুমি এটা আর কখনো ফিরে পাবে না। কোমরা ঝট করে মাদুর থেকে উঠে সেই মেয়েটির দিকে তাকালো। ছোট্ট নাক, কানের লতিতে তিল, ঘরের নিঝুম নিস্তব্ধতার মধ্যে তার হৃৎপিণ্ড ঝেড়ে ঝেড়ে শব্দ করে স্পন্দিত হতে লাগলো। যখন সে সামনের দিকে ঝুঁকল, তার হাড় মরমর করে উঠল। এক মুহূর্তে টের পেল সে একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে চলেছে। ছেলে মানুষই, মজা করছিলাম। তার চোখের দিকে তাকিয়ে সীমাও বলল, যা মাথায় এসেছে তাই বলেছি। এটা শুধু মজা। দুঃখিত। চেষ্টা করো এটা যেন তোমাকে বিরক্ত না করে। আমি তোমাকে আঘাত করতে চাইনি। কোমরা জোর করে নিজেকে শান্ত করল। ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিজের বালিশে মুখ গুজে দিল। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিল। চারপাশে ছড়ানো বিছানাকে তার ভৌতিক সমুদ্র বলে মনে হলো। সে জমাট বাঁধা হাওয়ার শব্দ শুনল। হৃৎপিণ্ড উথাল পাথাল ভাবে কাঁপছিল। তুমি কি অনেক দূর পেরিয়ে এসেছ? এরকম অনুভব করছো? হ্যাঁ, আমি ভাবছি আমি যেন অনেক অনেক পথ পাড়ি দিয়ে এসেছি, কোমরা সহজভাবে বলল। সীমাও আঙ্গুল দিয়ে কোমরের বুকে একটা জটিল নকশা আঁকল, যেন ম্যাজিক করছে। কিন্তু সত্য কি জানো, এইমাত্র তোমার শুরু হলো। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া। আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।